দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। হরমুজ প্রণালী এড়িয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার। ৮ মে ইস্টার্ন রিফাইনারিতে শুরু হচ্ছে পরিশোধন কার্যক্রম। র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি ৮ তারিখ থেকে চালু করতে। জমানো টাকা ফিরে পাওয়ার দাবিতে আজও চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ। আমানত ফেরত না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। যে হেয়ারকাটটা আমাদের উপর আরোপ করেছে, এটার জন্য আমাদের জীবন অনেক কষ্টদায়ক হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মাস চিকিৎসা করাইতে পারতেছি না। আন্দোলন তীব্র বাড়তে যাবে, আমরা প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে পণ্য ভর্তি কাভার্ড ভ্যান গায়েব। 11 দিন পর নোয়াখালীর গুদামের সন্ধান পায় পুলিশ। কালোবাজারে চাহিদা থাকায় প্রায় ঘটে চুরির ঘটনা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের চালান এলো বাংলাদেশে। সৌদি আরব থেকে আনা 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি আজ দুপুরে কুতুবদিয়া পৌঁছে। ফলে তেল সংকটে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারিতে আবারও পরিশোধন কার্যক্রম শুরু হচ্ছে 8 মে থেকে। বুধবার বেলা 12টার দিকে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমটি নিমেনিয়া। জাহাজটিতে আছে সৌদি আরব থেকে আনা 1 লাখ টন অপরিশোধিত তেল তথা ক্রুড অয়েল। ইরান যুদ্ধের জেরে গত 18 ফেব্রুয়ারির পর ক্রুড অয়েলের আর কোনো চালান আসেনি। ফলে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে 14 এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। নতুন চালান আসায় 8 মে থেকে পুরোদমে উৎপাদন শুরুর আশা বিপিসির। টার্গেট দিয়েছি 8 তারিখে, আজকে তো হলো 6, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। হরমুজ প্রণালী ঘিরে সংকট সৃষ্টি হলে বিকল্প দেশ থেকে এবং বিকল্প পথে তেল আনার পরিকল্পনার কথা জানান বিপিসি চেয়ারম্যান। যে কোনো ফুয়েলের ক্ষেত্রে সম্ভাব্য যত রকমের বিকল্প এবং বিকল্প সোর্স আছে সেগুলির ব্যাপারে কাজ করছি। জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি অন্তত 3 মাসের জ্বালানি মজুদ রাখতে চাই বিপিসি। এজন্য আরব আমিরাত থেকে 1 লাখ টন ক্রুড অয়েলের আরও একটি চালান 1 সপ্তাহের মধ্যে দেশে আসার কথা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, অপরিশোধিত তেলের একটি চালান তো পৌঁছেছে, মজুদ বাড়ানোর বিষয়ে বিপিসি কি বলছে? হ্যাঁ লোপা, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 2 মাস ধরে কিন্তু ইস্টার্ন রিফাইনারিতে কোনো ধরনের অপরিশোধিত তেলের চালান আসেনি। তো সেক্ষেত্রে বাংলাদেশের জলসীমায় ইতিমধ্যে এমটি নিমেনিয়া নামের যে জাহাজটি, সেটি বাংলাদেশের বন্দরের যে জলসীমা সেই জলসীমায় এসে পৌঁছেছে এবং 14.1 মিটার ড্রাফটের যে জাহাজটি, সেই জাহাজটি কিন্তু সরাসরি অর্থাৎ কর্ণফুলী হয়ে বন্দরে ভেড়ানোর সেরকম কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে লাইটারিং যে জাহাজগুলো রয়েছে, সেই লাইটারিং জাহাজের মাধ্যমেই কিন্তু অপরিশোধিত যে তেল রয়েছে সেগুলো খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হবে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন গত ফেব্রুয়ারিতেই কিন্তু গত 18 ফেব্রুয়ারির পর কিন্তু কোনো ধরনের বড় চালান কিন্তু ইস্টার্ন রিফাইনারিতে ঢোকেনি অপরিশোধিত তেলের। সেক্ষেত্রে 14 এপ্রিল থেকে কিন্তু ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ তারা জানিয়ে দেয় যে তাদের যে পরিশোধন কার্যক্রম সেটি প্রায় বন্ধের দিকে চলে গেছে, তেমনটি তারা জানিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জলসীমায় যে জাহাজটি এমটি নিমেনিয়া এসেছে সেটি একটি বড় খবর, স্বস্তির খবর দেশের জ্বালানি খাতের জন্য, তেমনটি তারা বলছেন। এবং বিপিসি আরও যেটি বলছেন যে মজুদ বাড়ানোর যে বিষয়টি, সেক্ষেত্রে তারা তাদের যে সক্ষমতা সেটি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন। আজকে সকালেই বিপিসির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলে তাদের যে সক্ষমতা বাড়ানোর যে বিষয়টি, অর্থাৎ যে ক্যাপাসিটি, সেটির বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এবং আরও একটি স্বস্তির খবর, সেটি হলো এমটি নিমেনিয়া তো ইতিমধ্যে
বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে এবং একই সাথে এমটি ফসিল নামের আরও একটি জাহাজ ইতিমধ্যে ইস্টার্ন রিফাইনারিতে আসবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে সেটি চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে আমাদেরকে সূত্র জানিয়েছে। তো এই ছিল যে এমটি রিডিমিয়া 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে যে ইস্টার্ন রিফাইনারিতে আসবে সেই জাহাজের, এবং আরও একটি জাহাজ যে আসবে এমটি ফসিল, সেটির সর্বশেষ খবর। বুঝতে পেরেছি রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একীভূত 5 ব্যাংকের বিভিন্ন শাখায় তালা দেওয়ার পর এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। শুরুতে পুলিশের বাধায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হেয়ার কাট বাতিল, সঞ্চিত আমানত ফেরত এবং লেনদেন স্বাভাবিক না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ গ্রাহকরা। সকালে নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের দিকে যেতে চাইলে এভাবেই পুলিশি বাধার মুখে পড়েন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। প্রথমে বাধা দিলেও পরে কর্মসূচি পালন করতে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আন্দোলনরতরা তাদের আমানত ফেরত দেওয়ার এবং হেয়ার কাট বাতিলের দাবি জানান। পাশাপাশি লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান জানান। আমরা কষ্টার্জিত টাকা ব্যাংকের কাজকে আমরা পথে পথে রাস্তায় রাস্তায় টাকার কারণে টাকা দিতে পারছি না, এই জন্য কোনো কাজ হচ্ছে না, সব বন্ধ। যে হেয়ার কাটটা আমাদের উপর আরোপ করেছে, এটার জন্য আমাদের জীবন অনেক কষ্টদায়ক হয়ে গেছে। এরা আমাদেরকে টাকা দিয়ে 2000 1000 হয়তো ব্যাংকে আমাদেরকে টাকা দিচ্ছে না। আর আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা চিকিৎসা করাইতে পারতেছি না। ওপেন হার্ট করা দেখেন, আমার 2টা রিং লাগানো, আমার এখানে হিপ রিপ্লেসমেন্ট করা, আমার চিকিৎসা চলতেছে না। পরে আঞ্চলিক পরিচালকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দেয় আমানতকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বাংলাদেশের সবগুলো যদি একসাথে আন্দোলনে যদি আসে তাহলে দেশের পরিস্থিতি কি হবে আপনারা একটু বুঝতে পারছেন। আমাদের হকের জন্য আমরা যেটা করার দরকার আমরা সেটা করব। দাবি না আদায় না হলে আমাদেরকে বৃহত্তর কর্মসূচি বৃহত্তর আন্দোলনে যেতে হবে, কোনো উপায় নাই। আন্দোলন তীব্র বাড়তে যাবে, আমরা প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। বিক্ষোভের সময় বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টাকার দাবিতে তারা আন্দোলন করতেছে, তারা শান্তিপূর্ণ অবস্থানে আছে, আমরাও শান্তিপূর্ণ অবস্থানে আছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এর আগে গত রোববার ও সোমবার একীভূত হওয়া 5 ব্যাংকের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ শাখায় বিক্ষোভ করে তালা মেরে দেয় বিক্ষুব্ধ আমানতকারীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে গায়েব হয়ে যায় বন্ড সুবিধায় আনা 163 রোল কাপড় সহ একটি কাভার্ড ভ্যান। 11 দিন পর নোয়াখালীর গুদামে এসব পণ্যের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। মাঝপথ থেকে পণ্য গায়েবের সাথে জড়িত সংঘবদ্ধ চক্র। একজন ধরা পড়লেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গত 23 এপ্রিল মধ্যরাতে 163টি কাপড়ের রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয় এই কাভার্ড ভ্যান। যাওয়ার কথা গাজীপুরের এক পোশাক কারখানায়। সাথে থাকা অন্য 2টি কাভার্ড ভ্যান পরদিন গন্তব্যে পৌঁছালেও কাপড়সহ হাওয়া হয়ে যায় গাড়িটি। সন্ধানে তদন্তে নামে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ফিলিং স্টেশনের ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটির অবস্থান পরপর 2 দিন চট্টগ্রামেই শনাক্ত হয়। একাধিকবার মোবাইলে কথা বলতে দেখা যায় চালককে। তার কল লিস্ট এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালীতে মেলে অবস্থান। সেখানে অভিযান চালিয়ে কালোবাজারিদের 2টি গুদামে পাওয়া যায় সব কাপড়। কোন জায়গায় এই মালটা আছে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত সে বিষয়ে আমরা নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আমরা অভিযান চালিয়ে সম্পূর্ণ 2টা অভিযান পরিচালনা করে আমরা 163 রোল কাপড়, সম্পূর্ণ কাপড় এবং এই ঘটনার সাথে জড়িত একজন ম্যানকে আমরা আটক করতে সক্ষম হই। ধরা পড়ে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল বাশার। পুলিশ বলছে এসব রোল ঢাকার সদরঘাট সহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করছিল চক্রটি। বন্ড সুবিধায় আনা এসব কাপড়ের কালোবাজারে চাহিদা থাকায় প্রায়ই ঘটে এমন চুরির ঘটনা। কালোবাজারে কিংবা এখানে আমাদের যারা চোরাইকৃত মাল ক্রয় করে ওই সিন্ডিকেটে এগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য বিভিন্ন সংঘবদ্ধ গ্রুপ এখানে কাজ করে। ওদের ওই সংঘবদ্ধ গ্রুপগুলো তাদের কাছে কম দামে বিক্রি করে, কিন্তু মালগুলো বেশি দামে মার্কেটে বিক্রি হয়। এদিকে বন্দরে আনা নেয়ার পথে পোশাক চুরির কারণে সময় মতো বিদেশি ক্রেতাকে পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কোম্পানির কাছ থেকে বিশ্বাস হারাচ্ছি, গার্মেন্টস কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তার লাইবিলিটিস নিতে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে এতদিন যাবৎ
আমাদের থাকা খাওয়া ঘুম হারাম করে আমরা এটার পিছনে ছুটছি। চট্টগ্রাম বন্দরকে ঘিরেই সক্রিয় সংঘবদ্ধ এই চক্র। তাদের মূল বাজার চট্টগ্রামের টেরিবাজার ও ঢাকার সদরঘাট। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, হাম এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা তো দিন দিনই বাড়ছে। চিকিৎসকরা কি বলছেন, কিভাবে তারা সামাল দিচ্ছেন? লোপা, আমরা শুরুতে যেভাবে হামের পরিস্থিতি নিয়ে বলেছিলাম, অর্থাৎ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেছিলাম, কিন্তু এখন সুখবর হচ্ছে কক্সবাজারে কিন্তু হামের যে রোগী সেটি কিন্তু কমতে শুরু করেছে। আমরা আগে যেভাবে রিপোর্ট দিতাম 24 ঘন্টায় ভর্তি মিনিমাম 50-এর অধিক, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে একেবারে কমে যাচ্ছে। এখন আজকে গত 24 ঘন্টায় যে ভর্তির সংখ্যা সেটি হচ্ছে মাত্র 41 জন। তবে মৃত্যুর যে সংখ্যা সেটি আমরা 13 পর্যন্ত বলেছিলাম, 13 জনের কথা বলেছিলাম। তার মধ্যে একজন হচ্ছে রোহিঙ্গা এবং বাকিরা হচ্ছে কক্সবাজারের স্থানীয়। এবং আজকে যে রিপোর্ট এসেছে সেটি হচ্ছে চট্টগ্রামের রিপোর্ট। তাদের বাড়ি হচ্ছে কক্সবাজারে, আরও 2 জন যোগ হয়েছে। তাদের মৃত্যু হয়েছে কিন্তু গত মাসের 13 এবং 18 তারিখ। এই 2 জন সহ মোট কক্সবাজারে 15 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। আর চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু বিভিন্ন জায়গায় সারা দেশে যেভাবে টিকা দেওয়া হচ্ছে সেভাবে কক্সবাজারেও হামের যে টিকা সেটি দেওয়া হচ্ছে। সে কারণে মূলত হামের যে পরিস্থিতি সেটি আস্তে আস্তে উন্নতির দিকে, এবং পরিবারের যে সদস্য তারাও সচেতন। এবং কক্সবাজার যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে আমরা দেখছি গত 24 ঘন্টায় 81 জন ভর্তি রয়েছেন, এবং অন্যান্য হাসপাতাল সহ সব মিলিয়ে 147 জন ভর্তি রয়েছেন বিভিন্ন কক্সবাজারের যে 8টি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে। অভিভাবকদের যে সচেতনতা সেটির কারণেই মূলত, এবং পাশাপাশি যে হামের টিকা দেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু হামের যে প্রকোপ সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। এহসান, কিছুটা সুখবর আপনার কাছ থেকে পেলাম, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে চলমান নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের জন্য খাদ্য সহায়তা এবং পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এতে জেলেদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং তারা বিকল্প আয়মুখী কার্যক্রমেও যুক্ত হতে পারবেন। এছাড়া মাছের প্রজনন বৃদ্ধি ও হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে কাপ্তাই হ্রদে খননের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মিঠা পানির মাছ উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে কিন্তু আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। কাজেই আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং আমাদের জায়গা থেকে এই সেক্টরটিকে কিভাবে আমরা আরো ডেভেলপ করা যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। বান্দরবানের রুমা উপজেলায় মুনলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা বিশিষ্ট স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের 1,26,00,000 টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন 300 নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি। এ সময় তিনি সকল সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সহ ছাত্রছাত্রী, অভিভাবক ও স্কুলের শিক্ষকরা। স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক সংস্কার চলছে চট্টগ্রামে। নিজেরাই চাঁদা দিয়ে এ কাজে নেমেছেন অক্সিজেন কুয়াইশ এলাকার মানুষ। ভাঙাচোরা সড়ক চলাচলের অনুপযোগী, ভোগান্তি চরমে। কোনো সংস্থা পদক্ষেপ না নেয়ায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয়রাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের জন্যই এমন দশা বলছে সিটি কর্পোরেশন। সড়ক জুড়ে খানাখন্দ, ছোট বড় গর্ত। কয়েকদিনের টানা বর্ষণে কার্পেটিং উঠে অনেকটা ব্যবহার অনুপযোগী। চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুয়াইশ সড়কের চিত্র এটি।
বেশ কয়েক বছর ধরে লাগেনি সংস্কারের ছোঁয়া, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজর নেই। তাই অনেকটা বাধ্য হয়ে সড়কটি সংস্কারে গণচাঁদা তুলছেন ভুক্তভোগী চালক ও স্থানীয়রা। এটা কারো পারিবারিক রাস্তা না, এটা ব্যক্তিগত আবাসিকের রাস্তাও না, এটা সরকারের রাস্তা। এটা কেউ করতেছে না বিধে আমরা ড্রাইভারকে পাঠাইছি। ছোট ছোট বাচ্চাগুলো এখান দিয়ে যাইতে পারতেছে না, গাদ হয়ে গেছে, পানি সমস্যা, ওইগুলো আমরা ভরে দিতেছি। ড্রাইভার যারা বেকার আছে সবাই আমরা এই হাঙ্গরগুলা খুঁজে খুঁজে নিয়ে আসতেছি, আয়না এগুলো সবগুলো আমরা ফিনিশিং করতেছি। ওনারা যে কাজটা করতেছে তা নিজেরা করতেছে আর কি, সরকারের চোখ করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্প কারখানা, অফিস, মার্কেট সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। পথচারী, যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ সবার চলাচলে ভোগান্তি চরমে। প্রায় যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা লোড গাড়ি নিয়ে আপনার এই গর্ত গাড়ি উঠতে পারি না, আমাদের স্কেল ভাঙি যায়, কারেন্ট হিসেবে নাটকুলি পড়ে যায়। গাবটায় পরে মানুষ গাড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে, পরে আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রোডে অনেক ভোগান্তিতে আছি। যেমন হচ্ছে বৃষ্টি পড়লে এখানে গাড়ি প্রায় চলাচল বন্ধ হয়ে যায়। অনন্যা আবাসিক প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কাজ শেষ করে তারা এখনও সিটি কর্পোরেশনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় সংস্কার আটকে আছে বললেন সিটি মেয়র। এই দায়িত্বটা এখনও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। আমি উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানকে বলেছি, উনিও এই রাস্তাটা দ্রুত ঠিক করার জন্য আমাকে বারবার উনি বলেছে যে উনি ঠিক করে দেবে। ঠিক করে দেওয়ার পর পুরা এলাকাটা আমাদেরকে তারা হ্যান্ডওভার করবে। এখনও তারা কিন্তু হ্যান্ডওভার করতে পারেনি। শুধু অক্সিজেন কোয়াইশ নয়, টানা বৃষ্টিতে বিমানবন্দর, ইপিজেড সহ অনেক সড়কের বেহাল দশা। ওয়াসা, সিডিএ সহ সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত খোঁড়াখুড়িতে ভোগান্তি বেড়েছে আরও। যেসব জায়গায় কাজ করছি ওই জায়গাগুলোতে আমরা আমাদের টেম্পোরারি রিস্টেটমেন্ট করে দিয়েছি, যাতে মানে পাবলিকের চলাচলের উপযুক্ত হয়, এবং সিটি কর্পোরেশন থেকেও তাদের থেকেও আপনার উদ্যোগ নিচ্ছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক প্রবাসী পরিবার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুবাই প্রবাসী আবুল কালাম অভিযোগ করেন তার বাড়ি রাউজান উর্কির চরে কৃষক দলের নাম ভাঙিয়ে চিহ্নিত এক চাঁদাবাজ বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এই ভুক্তভোগী। বর্ণিল আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং এর ৬৮তম চার্টার বার্ষিকী। নগরীর সিনিয়র্স ক্লাবে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬৮ বছর ধরে লায়নিজমের বিকাশে অনন্য অবদান রেখে চলেছে এই সংগঠন। জনকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এর ধারাবাহিকতা রক্ষার কথা জানান তারা। পাশাপাশি শান্তি, সম্প্রীতি, মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা লায়ন গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, সাবেক গভর্নর, ক্লাবের প্রেসিডেন্ট সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। নগরের খুলশী এলাকায় মোহাম্মদীয় খানকা শরীফে আয়োজিত এই মাহফিলে বক্তারা আলোকিত মানুষ হতে আত্মশুদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বজুড়ে হানাহানি, বিদ্বেষ বন্ধে ইসলামের মর্মবাণী অনুসরণের আহ্বান জানান আলোচকরা। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই। মাহফিলে আলেম ওলামা, শিক্ষক সহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।